গায়ের মেঠো পথের ধারে বিশাল এই নিম গাছটি যেন গ্রামের সমস্ত ঘটনার এক নীরব সাক্ষী। প্রতি হাটবারের সকালে মানুষের ভিড়ে যেমন মজে ওঠে এই নিমতলা, ঠিক তেমনই বিকেলের পড়ন্ত রোদে ছেলে মেয়েদের খেলার উত্তেজনা আর হাসি ঠাট্টার শব্দে এই নিমতলা যেন আরও সরব হয়ে ওঠে। গোল্লাছুট, দড়ি টানাটানি, চিনি বিস্কুট, চলতেই থাকে নানান রকমের খেলা, আর তার সাথে সমান হারে চলে দুষ্টুমি। তবে নির্জনতার মুহূর্ত আসে যখন বিকেলের খেলা শেষ করে বাড়ি ফিরতে শুরু করে ছেলেমেয়েরা, আর গায়ের মেঠো পথ ধরে নেমে আসে শীতের সন্ধ্যা। গ্রামের চঞ্চলতা স্তম্ভিত হওয়ার পরে নিম গাছটি যেন প্রকৃতির সঙ্গীতে মিলে গিয়ে নিজেকে আরও শীতল করে তোলে। তবে আজকের দিনটা অন্য সব দিনের থেকে আরও রঙিন হয়ে উঠেছে, কারণ আজ হলো হোলির দিন, বিশাল এক রঙের উৎসব। তাই সকাল থেকেই গ্রামের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ছিল হাসি, খুশি আর আনন্দের রং। ছেলেমেয়েরাও মাঠে রং মাখা নিয়ে খুব ব্যস্ত। আর এই সব কিছুর মাঝেই সামনে দিয়ে হেঁটে এলো দুই বন্ধু, অমৃত আর ইসাব। দুজনের গায়ে আছে সদ্য তৈরি নতুন জামা, একেবারে একই রকম রং, কাপড়, মাপ, সব দিক থেকেই একদম সেম টু সেম। এই অমৃত আর ইসাবের বন্ধুত্ব কিন্তু আজকের নয়, সেই ছোট্টবেলা থেকে। কারণ তারা যে একই ক্লাসে পড়ে এবং একই স্কুলে যায়, আর তাদের সম্পর্ক এতটাই গভীর যে গ্রামের সবাই তাদের প্রশংসা করে বলাবলি করে একজন যেন অন্যজনের ছায়া। অমৃতর বাড়ি হলো গ্রামের একদম মাঝখানে। সেখানে তার বাবা, মা এবং দুই বড় ভাই মিলে একটা ছোট্ট সংসার। অন্যদিকে ইসাবের পরিবারটা একটু ভিন্ন। তার মা তাকে ছোটবেলাতেই ছেড়ে গেছেন। বাবা একজন দিনমজুর, দিন আনে দিন খায়, আর এই জন্য ইসাবের জীবনের সংগ্রামটাও যেন তাকে প্রতিদিন এক এক নতুন অধ্যায় শেখায়। তবে তার মুখে কখনোই দুঃখের ছাপ দেখা যায় না, কারণ তার সুখ দুঃখ সবেতেই তার পাশে তার প্রিয় বন্ধু অমৃত। অমৃত আর ইসাব একদল বন্ধুকে দেখতে পেয়ে তাদের কাছে এসে শান বাঁধানো ফুটপাতে বসল। তাদের একরকম সেম সেম জামা দেখে একটা বন্ধু একরকম হাসতে হাসতেই বলল, তোরা দুজন কুস্তি করত, দেখি তোদের মধ্যে কে বেশি শক্তিশালী। তখন অন্য পাশ থেকে অন্য একটি ছেলে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লড় একবার তোরা, ভালোই মস্তি হবে। ইসাব তখন অমৃতর দিকে শুকনো মুখে তাকিয়ে দেখল। ইসাবও কিছুটা অস্বস্তি বোধ করল। অমৃত তখন সরাসরি বলল, না না ভাই, এটা আমি একদমই পারবো না, আমার মা আমাকে ঠ্যাঙাবে। তার গলা থেকে বেরিয়ে এলো এক সতর্কতার আওয়াজ, কারণ অমৃতর মা তাকে অনেকবার বলে দিয়েছেন, এই নতুন জামা যদি ছেড়ে তাহলে তোর একদিন কি আমার একদিন। অমৃত সত্যিই কিন্তু তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কিছুদিন আগেই ইসাব হোলির জন্য একটা নতুন জামা কিনেছে। এটা শোনা মাত্রই অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে টুলে আর যেতে পারবে না। তার মা তাকে অনেক বুঝিয়েছিল, ইসাবকে খেতে কাজ করতে হয়, তাই জন্য ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। কিন্তু অমৃত একটুও ছাড়তে রাজি হয়নি। সে বায়না করে, নিজের জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো বেশি করে ছিঁড়ে দেয়। তার মা তখন তাকে বেকায়দায় ফেলার জন্য বলেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? বল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? বল। কিন্তু অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখবে তো রাখো, মারবে তো মারো, কিন্তু ইসাবের মতো একটা জামা আমায় কিনে দিতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বললেন, ঠিক আছে,
তোর বাবাকে গিয়ে বলগে যা। কিন্তু অমৃত ভালোভাবেই জানতো যে তার মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সেও নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া দাওয়াও ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে দেরি করতে শুরু করলো। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে ওর জন্য একটা নতুন জামা কিনতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো সে একেবারেই রাজি নয়। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে কালিয়া নামের একজন এসে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল তখন আনন্দে চেঁচিয়ে উঠল, হে কালিয়া জিতে গেছে, জিতে গেছে, অমৃত হেরে গেছে, অমৃত হেরে গেছে, কি মজা, কি মজা। এবার ইসাবের মেজাজ ভীষণ গরম হয়ে গেল। সে কালিয়ার হাত ধরে বলল, আয়, আমি এবার তোর সঙ্গে কুস্তি লড়ব। কালিয়া ইতস্তত করতে করতে তাদের কুস্তি শুরু হয়েই গেল। ইসাব ল্যাং মারতেই কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে ভ্যা ভ্যা করতে লাগলো। তামাশা দিয়ে শুরু হলেও এখন ব্যাপারটা বেশ ঘোরতর হয়ে পড়েছে এবং পাছে কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে এই ভেবে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। অমৃত আর ইসাবও সেখান থেকে বেরিয়ে এসে সামনের দিকে এগোলো। কিছুটা যেতেই অমৃতর নজরে এলো ইসাবের জামার পকেটের কাছে প্রায় 6 ইঞ্চি পরিমাণ জামা ছিঁড়ে গেছে। ওরা তো ভয়ে কাঠ হয়ে গেল। তারা জামার ছেঁড়া অংশ পরীক্ষা করছিল। এমন সময় হঠাৎ শুনতে পেল ইসাবের বাবা খুব জোরে ইসাবকে ডাকছে। তাদের বুকের ধুকপুকুনি আরও তীব্র হয়ে উঠল। ওরা জানত ইসাবের বাবা যদি ছেঁড়া জামাটা দেখে ফেলেন তাহলে তাকে বকাঝকা নয়, পুরো মেরে চামড়া তুলে ফেলবে। ইসাবের বাবা সুদখোরের কাছে টাকা ধার করে কাপড় কিনে তা অনেক কষ্ট করে জামা সেলাই করিয়েছিলেন। তাই জামা ছিঁড়ে যাবার ব্যাপারটা তিনি মনে হয় একদমই মেনে নেবেন না। ইসাবের বাবা আবারও চেঁচিয়ে বললেন, কে কাঁদছে, কে কাঁদছে, ইসাব কোথায়? এমন সময় অমৃতর মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সেই ইসাবকে তাড়াতাড়ি টেনে নিয়ে গিয়ে বলল, আমার সঙ্গে আয়, এই 2 বাড়ির মাঝখানের গলিতে ঢুকে পড়। সেখানে গিয়ে অমৃত তার জামার বোতাম খুলতে লাগল। সাথে সে তাকেও হুকুম দিল, তোর জামাটা খুলে আমারটা পর। ইসাব খানিকটা অবাক হয়ে বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আর আমি তোরটা পরব। ইসাব কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে জামাটা খুলতে লাগল, যদিও তখনও সে পুরোপুরি বুঝতে পারছিল না যে অমৃত কি করতে চাইছে। সে বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত স্থিরভাবে উত্তর দিল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইসাবের মনে পড়ল যখনই অমৃতর বাবা মারতে গেছেন অমৃত তার মায়ের পিছনে লুকিয়ে গেছে। মা হয়তো তাকে 2-4টা থাপ্পড় দিয়েছেন, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে তা কিছুই নয়। তাই কিছুটা ভরসা পেয়েছিল ইসাব। তবে ইসাব তখনও একটু ইতস্তত বোধ করছিল। হঠাৎ করে তাদের কাছে কাউকে কাশতে শুনে তারা ঝটপট জামাটা অদল বদল করে ফেলল। দ্রুত গলি দিয়ে বের হয়ে গিয়ে নিঃশব্দে নিজ নিজ বাড়ির দিকে হাঁটতে লাগল। অমৃতর বুক দ্রুত ধুকপুক করছিল, কিন্তু তার মনে হচ্ছিল যে দিনটা একটু ভালোই যাচ্ছে, কারণ সে জানত হোলির দিন সবাই জানে যে একটু ধস্তাধস্তি চলতেই পারে। এবার যখন মা জামাটা দেখে ভুরু কুঁচকোলেন তখন অমৃত একটু ভয় পেয়ে গেল। তবে মা তাকে কিচ্ছু বললেন না।
শুধু মৃদু হাসি দিয়ে একটা সুচ সুতো নিয়ে জামাটা রিফু করে দিলেন। এইভাবে তাদের ভয় কেটে গেল এবং দুজনে আবার একসাথে গ্রামে গিয়ে হোলির সময়কার বাজি ও বুড়ির বাড়ি পোড়ানোর দৃশ্য দেখতে লাগলো। তবে তাদের জামা বদলানোর দৃশ্য একটা ছেলে দেখে ফেলেছিল। সে মনে মনে ভাবল, তোরা জামা অদল বদল করেছিস। এবার সেই ছেলেটি তাদের আনন্দ মাটি করার জন্য সবার কাছে চেঁচিয়ে দিল, অদল বদল, অদল বদল। বাকি ছেলেরাও বুঝতে পেরে তাদের পিছনে পিছনে বলতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে যেতে চাইছিল, কিন্তু ছেলেরা তাদের পিছনে পিছনে স্লোগান করতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব ভয়ে ভয়ে নিজেদের বাড়ির দিকে ছুটে চলল, কারণ তারা জানত তাদের বাবা মারা যদি জানে তাহলে আর রক্ষে নেই। ইসাবের বাবা হাসান পাঠান বাড়ির সামনে খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন। তাদের ছুটতে দেখে তিনি ইসাব আর অমৃতকে নিজের কাছে ডাকলেন, এসো, আমার কাছে এসে বসো। এটা দেখে ওরা ভয়ে ভয়ে এগিয়ে এলো আর মনে মনে ভাবল, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। এরপরে ইসাবের বাবা পাঠান 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন আর চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার ছেলে। এরকম একটি আবেগপূর্ণ মুহূর্তে বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে সামলাতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? পাঠান তার গভীর আবেগের সাথে বললেন, বাহালি বৌদি, অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। এরপরে কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম, দেখতে হবে ওরা কি করে। এরই মধ্যে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য এসে জড়ো হয়েছে। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে তখন কি হবে? তখন অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। সজল চোখে পাঠান বলেন, কি খাঁটি কথা। অমৃতর এই জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত আর ইসাব পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখে ফিরছিল। তারা এবার অমৃত আর ইসাবকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য ইসাব আর অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম গ্রামাঞ্চল পেরিয়ে অমৃত ইসাব অদল বদল, অদল বদল, এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি পরবর্তী কোন বাংলা বা ইংরেজি পাঠ্যের ওপর আপনারা এরকম ভিডিও দেখতে চাইছেন সেটাও লিখতে ভুলবেন না। বিশেষভাবে ধন্যবাদ আমাদের এডুটিভস টিমের ফারমান মির্জা ভাইকে সম্পূর্ণ ডিজাইন এবং এডিটিং করার জন্য, এবং পূজা মণ্ডল দিদিকে সম্পূর্ণ ভয়েস ওভার এবং স্টোরি টেলিংয়ের জন্য। আপনাদের সাপোর্ট থাকলে নতুন বছরে বাংলাতে এরকম আরও অনেক নতুন কন্টেন্ট আসবে, তাই প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখবেন, যাতে নেক্সট উইকে আমরা যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান যায়। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।